আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। টাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। 5ই আগস্টে জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেলেও একটি মজলুম দল নতুন করে জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। ঢাকা 11 সংসদীয় আসনে বাড্ডা এলাকায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, 10 টাকার চাল যেমন ভুয়া ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও ভুয়া। সব ভুয়া কার্ডকে 12 তারিখ জনগণ লাল কার্ড দেখাবে। জুবাইর প্রধানের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা 11 সংসদীয় আসনের জনসভার মঞ্চে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে এই সমাবেশে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারাও। রামপুরা, বনশ্রী এবং ভাটারা এলাকার মানুষদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠ। সমাবেশে জামাত আমির বলেন, 15.5 বছর যারা বিদেশে ছিলেন তারা দেশে ফিরে এখন মামলা বাণিজ্য শুরু করেছেন। যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করে নতুন করে ফ্যাসিবাদী ভূমিকা রাখছে, জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও জানান তিনি। নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। জনসভায় নারীদের ঘরে বাইরে এবং কর্মসংস্থানে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি জান প্রাণ দিয়ে বাস্তবায়ন করবে তাদের জোট। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ, যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফ্যাসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না, কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 11কে উন্নত করার প্রতিশ্রুতি দেন। দেশকে বিপর্যস্ত করার পরিকল্পনা করছে একটি দল, এমন অভিযোগ করে 11 দলের নেতারা বলেন, জনগণকে সেই পরিকল্পনা রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তার সুযোগ নাই। যারা হানা না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। 11 দলীয় ঐক্যজোট 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশা রেখে গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 17 সংসদীয় আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, পথসভায় তারেক রহমান কখন আসবেন? নেতাকর্মীরা এই মুহূর্তে এসেছেন কিনা, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সুবন, ইসিপি চত্বরে আজকের এটি পথসভা। তারেক রহমান নিজে এই আসনে প্রার্থী হয়েছেন, অর্থাৎ ঢাকা 17 আসনে উনি আজকে যে নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন, প্রথম পথসভাটি উনি করবেন তার নিজস্ব যে আসন ঢাকা 17 আসনে নির্বাচনী এলাকায়। এরপরে আরও 6টি জনসভায় অংশ নেবেন। বাকি 6টি জনসভা, এর পরবর্তী জনসভা হবে পল্লবীতে অর্থাৎ ঢাকা 16 আসনে, তারপর একটি ঢাকা 15, তারপর ঢাকা 14, 13, তারপরে ঢাকা 12তে একটি জোটের প্রার্থী রয়েছে তাদের, সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, সেখানে একটি তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সেখানে একটি জনসভায় যোগ দিবেন। আর সর্বশেষ জনসভাটি আজকে হবে ঢাকা 11 আসনে। সেখানকার প্রার্থী রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, ঢাকা মহানগর বিএনপির সাবেক
উত্তরের সাবেক সভাপতি। তো যেটি জানতে চেয়েছে যে তারেক রহমান কখন আসবেন, ইতিমধ্যে এই যে পথসভাটি ইসিপি চত্বরে একটি ছোট মঞ্চ বানানো হয়েছে, যেহেতু এটি একটি পথসভা। তারেক রহমান দলের পক্ষ থেকে যেটি আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে আর অন্তত আধা ঘন্টা পরে উনি এখানে আসবেন, যদিও এখানে এই নির্ধারিত পথসভাটা ছিল দুপুর 2টায়, সেটি ইতিমধ্যে পার হয়ে গেছে। তবে যেহেতু দলের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে আমাদেরকে যে অন্তত আধা ঘন্টা পরে বা দেরি হচ্ছে ওনার এই নির্ধারিত পথসভাটিতে যোগ দিতে। বা যে বক্তব্য উনি মূলত উনি প্রথম জনসভায় ওনার জন্য ভোট চাবেন এবং অন্যান্য যে 6টি জনসভা রয়েছে সেখানে দলের প্রার্থীদের পক্ষে উনি ধানের শীষে ভোট চাইবেন এবং আগামী দেশ গড়ার পরিকল্পনা অর্থাৎ বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারকে সামনে রেখে উনি জনগণের কাছে ভোট চাবেন। শোভন। দর্শক, আমরা রাজধানীর ইসিবি চত্বর থেকে জানছিলাম তারেক রহমানের পথসভার খবর। ভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনা সহ সব বাহিনীর সদস্যরা। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে, আজ থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে 7 দিন থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য পাবে ইসি। শঙ্কাহীন নির্বিঘ্ন ভোটের পরিবেশের জন্য যা যা দরকার সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাসুদ। মাঠে তো সেনাবাহিনী আছে, আজকে থেকে আরো অধিক সংখ্যক নামবে এবং এটা ইলেকশন 5 দিন আর পরে 2 দিন 7 দিন। এখন সকল বাহিনীরা নির্বাচন কমিশন থেকে একটা পাবেন, তারা সম্মানীয় পাবেন। সকলেই সব বাহিনী আজকে ইলেকশনের কাজে লেগে যাবে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের কাছে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনের গালিমবাবুর হাট এলাকায় পথসভা করে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। আমরা বলতেছি আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না। নেত্রকোনা 4 আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর। আর নেত্রকোনা 5 আসনে জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক মাসুম মুস্তফার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। 11 দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা একটি সুন্দর সমাজ কায়েম করব, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকে আইনকে শ্রদ্ধা করবে, যেখানে কেউ আইনকে হাতে তুলে নেবে না। কুষ্টিয়া 3 আসনে জামাতে ইসলামের প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল হয়েছে। ফরিদপুরে ধানের শীষে প্রচারণা করেছেন 4 আসনের প্রার্থী শহীদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর 3 আসনে চৌধুরী নায়াব ইউসুফ গণসংযোগ করেন। কুমিল্লার 5, 9 এবং 11 আসনে জামাতে ইসলামের প্রার্থীরা প্রচারণা করেছেন। ভোলা 4 আসনের ভোটারদের কাছে দলের 31 দফা উপস্থাপন করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন। চুয়াডাঙ্গা 1 আসনে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গায় নির্বাচনী জনসভা হয়েছে। আপনার শেষ দায়িত্বটা পালন করেই আপনি টাঙ্গাইলে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সদর আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আর টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের সালাউদ্দিন আলমগীর গণসংযোগ করে ভোটারদের কাছে যাচ্ছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সহিংসতাহীন ও ধর্মীয় সংখ্যালঘু সহ সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে একটি ভালো নির্বাচন করতে পারলে
অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পেতে পারে এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করার পাশাপাশি সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তন না হলে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। সেমিনারে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের মাধ্যমে নির্বাচনী অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং ন্যায় বিচারের সুযোগ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের ঘাটতি রয়ে গেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই ধর্মীয় সংখ্যালঘু মানুষ, ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে হবে এবং তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে এবং ভোট উত্তর পরিস্থিতিতে তারা জীবন জীবিকাতে যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয় সেটার দায়িত্ব নিতে হবে। এইটার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের এবং এই কাজের ভিতর দিয়ে এই সরকার তার সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসের পাতায় সেই জায়গাটাতে তার কিছুটা স্থান পাওয়ার সুযোগ হতে পারে। নারীদের রাজনীতিতে অংশগ্রহণ জরুরি, তা না হলে সঠিক নীতি প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছাত্র রাজনীতি থেকে শুরু করে নারীদের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় না থাকায় তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে গণতন্ত্রের সংগ্রামে নারী শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সমাজে নারীদের নানা সীমাবদ্ধতা থাকলেও তা দূর করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব আসার বিষয়ে নারীদের উৎসাহিত করা উচিত বলে মনে করেন জাইমা রহমান। স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয় আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না। ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। সাম কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে, হয়তোবা মানে এত দূর যাওয়া যাবে না, মানে ইয়াং মেয়ে হয়তোবা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওগুলাও আমাদের পার করতে লাগে। দর্শক, গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্য কি বলছেন ইকবাল করিম ভূঁইয়া, এবং এই মুহূর্তে আসলে ট্রাইব্যুনাল কোন পর্যায়ে রয়েছে? শুভন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক যে সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তাকে গুম এবং হত্যার অভিযোগে 3টি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজকে প্রথম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন, আর আজকে সাক্ষ্য দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন যে 2012 সালের 15 জুন থেকে 2015 সালের 24 জুন পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। তার সময়কালে তিনি র্যাবে কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম হতো সেগুলির বর্ণনা দিয়েছেন, এবং তাকে যে সে সময়কার যে এডিজি ছিলেন জিয়াউল আহসান, তিনি যে তার আদেশ অমান্য করতেন এবং তাকে এক সময় সেনানিবাসে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তারপর প্রধানমন্ত্রীর নির্দেশে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়। এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী থেকে পেশাদার অফিসাররা যেত র্যাবে এবং তারা ফিরত পেশাদার খুনি হয়ে। এবং তিনি বলেছেন যে আর্মিকে 1-11-এর পর থেকে কিন্তু সেনাবাহিনীতে আসলে বিপরীত দলের নেতাকর্মীদের দমন করা এবং তারেক রহমানকে নিয়ে যে ডিজিএফআই যে অত্যাচার করেছিল সেটার বর্ণনা তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন যে তারেক আহমেদ সিদ্দিকী, যিনি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ছিলেন, তার নেতৃত্বে কিন্তু তিনি এই সব কর্মকাণ্ড সংগঠিত করতেন। র্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআই সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতেন এবং অপরাধ জগৎ তৈরি করেছিলেন, এবং কোনোভাবে কিন্তু সেনাপ্রধান হিসেবেও তিনি সেটা রক্ষা করতে পারেননি। এবং
শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে র্যাব থেকে সেনা সদস্যদেরকে অর্থাৎ সেনা অফিসারদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন করেছিলেন। সেই আবেদনটিও গ্রহণ করেননি এবং সেটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয়েছিল এবং বলেছেন যে নৃশংস হত্যাকাণ্ড যেন না ঘটানো হয়। তিনি এই অফিসারদেরকে যখন র্যাবে পাঠানো হতো তাদেরকে ইন্টারভিউ নিতেন এবং সেখানে বলা হতো যে কারোর পরিবারের কাউকে হত্যা করা আইন সিদ্ধও নয় এবং এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং একটা পরিবারে যখন একজনকে গুম করে হত্যা করা হয় এবং পরিবারের অভিশাপটা কিন্তু তোমাদের পরিবারে লাগবে। অর্থাৎ তিনি তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু না, সেটা হতো না। সেটা র্যাবে যাওয়ার পর তারা কিন্তু আসলে সেই হত্যাযজ্ঞ সংগঠিত করতো এবং জিয়াউল আহসান সেখানে নেতৃত্ব দিতেন এবং তিনি ডেসপারেট ছিলেন, তিনি কারোর কথা শুনতেন না। কারণ তারেক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে যেহেতু এগুলো হতো, সেই ক্ষেত্রে তিনি সেনাবাহিনীর সেনাপ্রধানের কথাও কিন্তু তিনি কর্ণপাত করতেন না। এইভাবে কিন্তু তিনি আজকে তার সাক্ষ্য দিচ্ছেন। এই মুহূর্তে সাক্ষ্য মুলতবি আছে, আবার দুপুরের খাবারের পর বিরতির পর আবার শুরু হবে এবং তিনি কিন্তু বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে সেনাবাহিনীতে কিভাবে কখন কাকে কিভাবে নেওয়া হতো এবং সেনাবাহিনী এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে দুর্বল করতেন এবং করেছেন এবং সেটার উদ্দেশ্য ছিল সেনাবাহিনী দুর্বল হলে তিনি নিরাপদ থাকবেন। দর্শক, আমরা জানছিলাম গুম খুনের মামলায় ট্রাইব্যুনালের কার্যক্রমের খবরাখবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নানা প্রতিশ্রুতি আর উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন চাঁদপুরের 5টি আসনের প্রার্থীরা। ভোটের মাঠের সমীকরণে বিএনপির প্রার্থীরা কিছুটা এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীদের সাথে। বিভিন্ন আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত প্রার্থীরা। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। 1740 বর্গ কিলোমিটার আয়তনের চাঁদপুর জেলা নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে উঠেছে। নদী বিধৌত এই জেলার 8টি উপজেলায় মোট ভোটার 23,31,190 জন। বিপুল সংখ্যক এই ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। শহর থেকে গ্রাম, হাটবাজার, অলিগলি সর্বত্রই পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কারিগরি শিক্ষার বিপ্লবের মধ্য দিয়ে 1 কোটি জনগণকে কর্মসংস্থান সৃষ্টি করার একটি চিন্তা ভাবনা করে তিনি একটি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন। আপনাদের মূল্যবান আমানত যদি আমাদের কাছে উপস্থাপন করেন, আমাদেরকে যদি আমানত আপনারা দেন, আপনাদের ভোটের আমানত, আমরা ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের কচুয়া আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনে চাঁদপুরের বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। চাঁদপুর 1 এবং চাঁদপুর 3 আসনে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থিত প্রার্থীদের মধ্যে মূল লড়াই। আর চাঁদপুর 4 আসনে বিএনপি, জামাতে ইসলামী এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার 17 বছরের যে কারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন নির্যাতিত, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকলকে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে মিলে, ইভেন সাংবাদিক ভাইদের সহকারেও আমি যেন একটি সুন্দর চাঁদপুর 3 আসন করতে পারি। আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, লিফটের কি জনকে ছিঁড়ে ফেলছে, অন্তর থেকে আমার ছবি এবং পোস্টার আসলে ছিঁড়ে ফেলতে পারবে না। ইনশাল্লাহ আমি বিজয়। আমি নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অগ্রাধিকার দেব, যাতে করে নিজস্ব ক্যাম্পাসেই এই 2টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির পাশাপাশি জেলার বিপুল সংখ্যক তরুণ ভোটারই এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এখানে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো, মেডিকেলের ক্যাম্পাসগুলো হয়, টুরিস্ট স্পটগুলো উঠানো যায়, তাদের উপর ভিত্তি করে আমাদের চাঁদপুরটা আধুনিক চাঁদপুর হিসেবে তৈরি করা সম্ভব। ইফটিজিং, ছিনতাই, চুরি, ডাকাতি এসব যাতে আরো কম হয়, এই জন্যই সেগুলোই আমাদের প্রত্যাশা। 100% না হয় তা 50% যেন বাস্তবায়নকারী, এটাই আমাদের আশা। সব মিলিয়ে চাঁদপুরের 5টি আসনে নির্বাচন ঘিরে ক্রমে উত্তাপ বাড়ছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি এবং বিপুল সংখ্যক তরুণ ভোটার সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি, সেটি এখন দেখার অপেক্ষা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে আজ সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। ফলে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ হয়ে পড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান বলেন, বন্দরে ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। বলেন,
বন্দরের কর্মকর্তাদের সাথে 2 ঘন্টা জরুরি সভা শেষে সব কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেবেন। তবে সপ্তাহখানেক ধরে চলা আন্দোলনের কারণে যে ক্ষতি হয়েছে তার দায়িত্ব আন্দোলনকারীদের বহন করতে হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। এর আগে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের চুক্তির প্রতিবাদে কর্মবিরতি ও ধর্মঘট পালন করে বন্দরের শ্রমিক কর্মচারীরা। চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে, তো চুক্তি এখনো হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। দায়িত্ব নেবার পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। দায়িত্ব নেয়ার পর সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। এর আগে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় 2 ঘন্টা পর মন্ত্রণালয় থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও জানান পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এছাড়া প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পেজ থেকে জানানো হয় ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্রেন টি ক্রিস্টেনসেনের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।